শিক্ষার্থীরা, জেআরবিটি গ্রুপ সি এর আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি জেআরবিটি গ্রুপ সি পেপার ওয়ানে ইংলিশ গ্রামারে যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে আলোচনা করব। যদিও এই টপিকের উপর অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, আজকে সেই টপিকের উপর আমাদের যে ক্লাসটি হতে চলেছে সেটি হবে 3 নম্বর ক্লাস। তো ধারাবাহিকভাবে তোমরা প্রথম থেকে যদি ক্লাসগুলো দেখে আসো তাহলে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। আমাদের আগের দুটো ক্লাস ইউটিউবে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের এই 3 নম্বর ক্লাসে আমি ন্যারেশনের উপর যে টপিকটা করাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ন্যারেশনগুলো ওইগুলো কিভাবে হয় বা ওইগুলোর জন্য কি কি সহজ ট্রিক রয়েছে ওইগুলো আমরা আজকের ক্লাসে জেনে নেব। অর্থাৎ একটা ডিরেক্ট ন্যারেশনের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে আমরা কনভার্ট করব বা ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে এই ন্যারেশনটাকে আমরা চেঞ্জ করব সেটাই আমরা আজকে শিখে নেব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা স্কুল অফ মেরিটের সাথে অনলাইন ক্লাস করতে চাও, স্কুল অফ মেরিটের স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও, তোমরা গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে। ওই স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট সহ অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা টপিকের পাশাপাশি মক টেস্ট দেওয়া রয়েছে, যে মক টেস্টগুলো তোমার প্রিপারেশনকে অনেক বেশি পোস্ট করবে। আর আলোচনা বোঝার জন্য ভিডিও ক্লাস তো রয়েছেই। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রথমত ন্যারেশন চেঞ্জটা করার আগে তোমাদেরকে আমি একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কীরকম ভাবে? যেমন আমি দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি। একটা সেন্টেন্স আমি লিখছি যে আর ইউ ওয়েল, এবং আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি যে হোয়াট ইজ ইয়োর নেম। এই দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, একটা পার্থক্য রয়েছে। এবং সেই পার্থক্যটা কি? যেমন পার্থক্যটা হচ্ছে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, তার উত্তর তুমি ইয়েস অথবা নো এই দুইটা দিয়ে কিন্তু দিতে পারবে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি ভাত খেয়েছো, তার উত্তরও তোমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি সেখানে গিয়েছিলে, তার উত্তরও তুমি ইয়েস অথবা নো, হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবে। কিন্তু দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তার উত্তর কিন্তু তুমি ইয়েস বললে হবে না বা নো বললে হবে না, এই ক্ষেত্রে কিন্তু তোমার নামটা তোমাকে বলতে হবে। অর্থাৎ এখানে যে দুইটা সেন্টেন্স আমরা দেখছি, এই দুইটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেগুলোর উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি, আর কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেগুলোর উত্তর ইয়েস অথবা নো দিয়ে আমরা দিতে পারি না। কোন সেন্টেন্সগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এখানে তুমি লক্ষ্য করো, আমার যে প্রথম সেন্টেন্সটার মধ্যে প্রশ্নটা শুরু হয়েছে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, অর্থাৎ আর দিয়ে শুরু হয়েছে। এই ধরনের আরো অক্সিলিয়ারি ভার্ব আছে, যেমন ইজ, এম, আর, তার পাস্ট টেন্স রয়েছে ওয়াজ, ওয়ার, রয়েছে হ্যাভ, হ্যাজ, তাদের পাস্ট টেন্স রয়েছে হ্যাড, শ্যাল, উইল, তার পাস্ট টেন্স শুড, উড, ক্যান, ক্যানের পাস্ট টেন্স কুড, মে, মের পাস্ট টেন্স মাইট। অর্থাৎ এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটা অক্সিলিয়ারি ভার্ব। শুধু তাই নয়, আরো কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলোকে আমরা ডু ভার্ব বলে থাকি, যেমন ডু, ডাজ এবং ডিড। এই ধরনের যে কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে আমরা দিতে পারি। কিন্তু যে ধরনের প্রশ্নগুলো কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, কোনগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড, যেমন হু, হুইজ, হোয়ার, হাউ, হোয়েন, এই ধরনের যে ওয়ার্ডগুলো যেগুলোর মধ্যে ডাব্লিউ রয়েছে, এইচ রয়েছে, তো ওইগুলো প্রত্যেকটাই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে ধরনের প্রশ্নগুলো শুরু হয় সেগুলোর উত্তর আমরা কখনো ইয়েস বা নো দিয়ে দিতে পারি না, সেগুলোর জন্য আমাদেরকে নতুন করে কোনো একটা বাক্য তৈরি করে উত্তর দিতে হয়। তো যাই হোক, চলো এই দুইটা সেন্টেন্সের উপর ভিত্তি করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জেরও নিয়ম বদলে গেছে, পাল্টে গেছে। তো প্রথমত আমরা দেখব যেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেগুলো কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব। এরপরে আমরা দেখব যেগুলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। তো আমরা ধাপে ধাপে করে যাচ্ছি, সিস্টেমেটিক্যালি করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
আমি খুব সহজ করে সেন্টেন্স লিখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। যেমন আমি লিখলাম যে হি সেইড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো? আর ইউ ওয়েল, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ভালো আছি। তো এটাকে কিভাবে আমরা নারেশন চেঞ্জ করব? মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা নারেশন চেঞ্জ করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে যখন আমরা পরিবর্তন করব, সবসময় এখানে সেইড থাকুক বা সেইড টু থাকুক, সেটার পরিবর্তে আমাদেরকে লিখতে হবে আক্সড। আক্সড মানে জিজ্ঞাসা করা। আর যদি এখানে সে বা সেইস থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি থাকে, তখন হবে আক্সডের প্রেজেন্ট ফর্মটা, অর্থাৎ আস্ক, এ এস কে আস্ক হবে। তো এখানে দেখো হি সেইড টু মি, তাহলে আমরা এটা লিখবো কি, হি সেড টুর জায়গাতে লিখবো আক্সড মি, অর্থাৎ সেড টুর পরিবর্তে আমরা আক্সড লিখে নিলাম, তারপর মি লিখে নিলাম। তারপর তোমরা লক্ষ্য করবে আমরা যখন অ্যাসারেটিভ সেন্টেন্সে নারেশনগুলো চেঞ্জ করেছি, তখন কমা এবং ইনভার্টেড কমাটা যখন আমরা তুলে নিয়েছি, তখন এখানে একটা লিঙ্কার হিসেবে আমরা ড্যাট ব্যবহার করেছি। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু আমরা ড্যাট ব্যবহার করতে পারবো না। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব? যদি আমার প্রশ্নের উত্তর ইয়েস ও নো দিয়ে করা যায়, সেই ক্ষেত্রে এখানে লিঙ্কার হিসেবে বা কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে ইফ অথবা হোয়েদার, এই দুইটি শব্দ আমরা ব্যবহার করতে পারি। তো জেনারেলি ইফ শব্দটাই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা লিখে নিব ইফ। তাহলে কোন শব্দটা ব্যবহার করা হবে? একটা নতুন শব্দ, সেটা হচ্ছে ইফ। এটা কোথায় ব্যবহার করব? সেটা আমরা কমা এবং ইনভার্টেড কমাটা যখন তুলে দেব, তার পরিবর্তে আমরা এখানে এই ইফ ব্যবহার করব। এবার বাকি যে সেন্টেন্সটা থাকবে, সেটাকে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট আকারে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ এটাকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট আকারে যদি আমরা ভাঙ্গি, তাহলে আগে বেছে নেই বা বাছাই করে নেই, চলো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। যেমন আরটা যেহেতু একটা টু বি ভার্ব, সুতরাং এটা হচ্ছে ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট আর ওয়েলটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট কোনটা হচ্ছে? ইউ। তাহলে ইউ যদি সাবজেক্ট হয়, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে তুমি জাস্ট বাংলাটা একটু চিন্তা করো, যে হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি ভালো আছি। তাহলে ইউটা হয়ে যাচ্ছে আমি, অর্থাৎ তুমি হয়ে যাচ্ছে আমি। আমি মানে হচ্ছে আই। তাহলে এখানে ইউর সাবজেক্টটা কি হবে? আই হবে। তাহলে ইফ আই। এইবার আমাদের যে কাজটা করতে হবে, এখানের টেন্স অনুসারে, যেমন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বা আমি সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, একেবারে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি টু বি ভার্ব থাকে, সে টু বি ভার্বের পাস্ট ফর্ম আমাদেরকে লিখতে হবে। যদি এইখানে সেইড থাকে, অর্থাৎ পাস্ট টেন্স থাকে, অর্থাৎ আমাদের এই স্পিচটার নাম কি, আমরা প্রথম নারেশনের নিয়ম, দ্বিতীয় নারেশনের নিয়মে যে ক্লাসগুলো করেছিলাম, ওইগুলোতে কিন্তু বারবার বলেছি যে এখানে দুইটা স্পিচ রয়েছে, একটা ইনভার্টেড কমার ভিতরে আর একটা ইনভার্টেড কমার বাইরে। যেটা ইনভার্টেড কমার বাইরে, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং স্পিচের যে ভার্বটা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, যেমন এটা পাস্ট টেন্স রয়েছে, তখন কিন্তু এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তনটা কিভাবে হয়? অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, সে অক্সিলিয়ারি ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। আর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তখন যে মেইন ভার্ব থাকে, সেই মেইন ভার্বের পরিবর্তন হয়। তো মেইন ভার্বের পরিবর্তনটা কিভাবে হয়, সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলোতে আমরা দেখে নিয়েছি, এবং ওইভাবেই তোমাদেরকে করতে হবে। তো যাই হোক, দেখো তাহলে ইফ আই, এখানে রয়েছে কি আর। তো আর মানে ইজ এমার, ইজ এমারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ আর ওয়ার। তো ওয়াজ আর ওয়ার এর মধ্যে কোনটা বসবে, সেটা সাবজেক্ট অনুসারে। তো আই যেহেতু সিঙ্গুলার, সুতরাং আই এর সাথে কখনো ওয়ার বসবে না, আই এর সাথে কি বসবে? ওয়াজ বসবে। ইফ আই ওয়াজ। এরপর অবজেক্টটা লিখে নিব। অবজেক্টটা কি রয়েছে? অবজেক্টটা রয়েছে আমাদের ওয়েল। কমপ্লিট হয়ে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, আমার ডিরেক্ট নারেশনে কোশ্চেন মার্ক থাকবে, কিন্তু ইনডিরেক্ট নারেশনে কিন্তু আমাদের কোশ্চেন মার্ক থাকবে না, আমরা ফুল স্টপ দিয়ে দেবো। কারণ পুরো সেন্টেন্সটাকে কিন্তু আমরা কি করে নিয়েছি, পুরো সেন্টেন্সটাকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পরিবর্তন করে নিয়েছি। চলো আরেকটি আমরা প্র্যাকটিস করে নিচ্ছি। যেমন হি সেইড টু মি উইল ইউ গো উইথ মি, অর্থাৎ সে আমাকে বলল উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। তাহলে এটাকে আমরা নিয়ম অনুসারে যদি করি, তাহলে আমরা লিখবো হি সেড টুর জায়গাতে লিখবো আস্কড, মি থাকবে,
তো এক্ষেত্রেও দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কোশ্চেনটা। সুতরাং এই ক্ষেত্রে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাকে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে নেই, তাহলে আমাকে এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইফ। এবার দেখো উইল ইউ গো উইথ মি, এখানেও ইউ রয়েছে, তাহলে ইউটা কি হবে? ইউটা হবে আই। তাহলে ইফ আই, এরপর দেখো অক্সিলারি ভার্ব রয়েছে উইল, তাহলে উইলের পাস্ট টেন্স আমরা করে নেব কি? উড। ইফ আই উড গো, মেইন ভার্বের উপর কোনো এফেক্ট পড়বে না, মেইন ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না। যখন তোমরা অক্সিলারি ভার্বের টেন্সের পরিবর্তন করবে তখন মেইন ভার্বটা কিন্তু সেম টু সেমই থাকবে। তাহলে ইফ আই উড গো উইথ, তবে এখানে মিটা কি হবে? মিটা তুমি একটু বাংলাতে চিন্তা করো। হি সেড টু মি, সে আমাকে বলল তুমি কি আমার সাথে যাবে? তাহলে সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি তার সাথে যাব। তাহলে এখানে কিন্তু মি, মিটা কি হয়ে যাবে? মিটা হয়ে যাবে তার সাথে, তার, অর্থাৎ তার সাথে যদি আমরা ব্যবহার করি উইথ হিম হবে। আর এখানে যদি সি থাকতো তাহলে এটা হয়ে যেত হার, অর্থাৎ মিটা হিম হবে অথবা হার হবে, এটা ডিপেন্ড করবে এখানে সাবজেক্টটা কি হি রয়েছে নাকি সি রয়েছে এটার উপরে। চলো আরো কিছু আমরা প্র্যাকটিস করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন রিতা সেড টু মি, রিতা আমাকে বলল হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটা করেছো? তাহলে আমরা আমাদের নিয়ম অনুসারে যদি করি তাহলে রিতা আস্কড মি, তারপর কি হবে? তারপর হবে ইফ, তারপর ইউটা কি হয়ে যাবে? ইউটা হবে আই। আর এখানে দেখো হ্যাভ রয়েছে, একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা হ্যাভ এর পাস্ট টেন্স লিখে নেব। তাহলে হ্যাভ এর পাস্ট টেন্স কি হবে? আই হ্যাড। এরপর যে ভার্বটা রয়েছে ওইটার কোনো পরিবর্তন হবে না, ডান দিস, দিস রয়েছে, তো ন্যারেশন যখন আমরা চেঞ্জ করি দিস থাকলে আমাদের কি হয়ে যায়? দিস থাকলে হয়ে যায় ড্যাট, ফুল স্টপ। তো এইভাবে আমরা করব যেগুলোর মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে। এবং এখন আমি তোমাদেরকে আরো দুই একটা ব্যতিক্রমী দেখিয়ে দিচ্ছি যেগুলো নিয়ে তোমরা একটু প্রবলেমে পড়ে যেতে পারো। যেমন said to me, কমা ইনভার্টেড কমা, do you know me, তুমি কি আমাকে চিনো? হি সেড টু মি ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? তাহলে এই কোশ্চেনটা যেটা রয়েছে আমার ডিরেক্ট নারেশনে, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট নারেশনে করি তাহলে আমাদেরকে প্রথমত হি সেড টুর পরিবর্তে হবে আস্কড মি। এক্ষেত্রেও প্রশ্নটা ইয়েস নো দিয়ে আনসার করা যায়, সুতরাং আমাদেরকে ইফ লিখতে হবে। এবার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, তো এটার মধ্যে একটা মজার বিষয় দেখো, এটার মধ্যে ডু ভার্ব রয়েছে। যদি ডু, ডাজ এবং ডিড থাকে কোনো ডিরেক্ট নারেশনে, সেই ক্ষেত্রে আমরা যখন এটা ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করব সেক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড কোনোটাই আর বসাবো না, আমরা না বসিয়ে আমরা ভার্বের পরিবর্তন করে আমরা আনসারটা লিখবো। কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমত আমাদের সাবজেক্ট লিখতে হবে, তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে ইউটা হবে আই। এবার ভার্বের পরিবর্তনটা কিভাবে হবে? যেমন এখানে যদি ডু থাকে বা ডাস থাকে, কি থাকে? ডু বা ডাস থাকে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে যে ভার্বটা থাকবে এই ভার্বের পাস্ট ফর্ম আমরা করে দেব। আমি কি বলেছি? আমি বলেছি যদি ডু দিয়ে অথবা ডাস দিয়ে প্রশ্নটা হয় তার মানে এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যে ভার্বটা থাকবে তার পাস্ট ফর্ম লিখে দিলেই হবে। তাহলে ইফ আই, এখানে রয়েছে নো এবং নো এর পাস্ট ফর্মটা হচ্ছে নিউ। এবার মি, যেমন সে আমাকে বলল তুমি কি আমাকে চিনো, সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি তাকে চিনি, তাহলে মিটা হয়ে যাবে তাকে, তাকে মানে হচ্ছে কি? হিম। এভাবে আমরা করব। এবার চলো আরেকটা করছি, যে she said to me, comma inverted comma, does he go there? এখানে কোশ্চেনটা দেখো, she said to me, সে আমাকে বলল does he go there, সে কি সেখানে যায়? তাহলে she said to me এটা কি হয়ে যাবে? she
asked me, তাহলে ইফ, এবার সাবজেক্টটা কি হবে দেখো, যেমন সে আমাকে বলল সে কি সেখানে যায়, সে আমাকে জিজ্ঞাসা করলো সে কি সেখানে যায়, তাহলে সেটা সেই থাকবে। সেটা কিন্তু এখানে হিটাকে কিন্তু আবার আই লিখে ফেললে হবে না, কারণ বাংলাটা চিন্তা করতে হবে। বাংলাটা জাস্ট একবার তুমি চিন্তা করো, হি সেড টু মি, সে আমাকে বলল যে সে কি সেখানে যায়, তার মানে সে আমাকে জিজ্ঞাসা করলো সে কি সেখানে যায়, তাহলে সেটা কিন্তু সেই থাকছে। তাহলে হিটা হবে হি। আর একটু আগে আমি বলেছিলাম ডু ডাজ ডিড দিয়ে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে ডু ডাজ ডিড আর ইনডাইরেক্ট নারেশনে আসবে না, আমরা বাদ দিয়ে দেবো। শুধুমাত্র আমরা টেন্সটা বিচার করব। যেমন এখানে টেন্সটা রয়েছে কি, যেহেতু ডাজ রয়েছে সুতরাং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে ভার্বটাকে শুধুমাত্র আমরা পাস্ট টেন্স করে দেব। তাহলে গোটা কি হয়ে যাবে, গোটা হয়ে যাবে ওয়েন্ট। আর দেয়ারটা কি হয়ে যাবে, দেয়ারটা দেয়ারই থাকবে। তবে মনে রাখবে যে হেয়ার থাকলে এটা দেয়ার হয়, দেয়ার থাকলে কিন্তু হেয়ার হয় না। এবার চলো আরেকটা প্র্যাকটিস করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, ডিড ইউ ডু দিস, ডিড ইউ ডু দিস। তোমাদের কাছে কোশ্চেনটা একটু অড লাগতে পারে যে এখানে আবার ডিড এখানে আবার ডু। মনে রাখবে যে এখানে ডু থাকলেও এখানে আবার ডু থাকতে পারে, একটা ডু হবে অক্সিলারি ভার্ব এবং আরেকটা ডু হবে মেইন ভার্ব। এই ক্ষেত্রে কিন্তু এই ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই ডুটা হচ্ছে মেইন ভার্ব। তার অর্থটা কি, ডিড ইউ ডু দিস, তুমি কি এটা করেছিলে, ডু ইউ ডু দিস, তুমি কি এটা করো। তাহলে এটাকে কিভাবে আমরা করব, তাহলে হি asked me if, যেমন হি সেড টু মি যে তুমি কি এটা করেছিলে, তার মানে সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কি এটা করেছিলাম, তাহলে ইউটা কিন্তু এক্ষেত্রে কি হবে, আই। আর আগেই বলেছিলাম ডু ডাজ ডিড থাকলে সেটাকে আমরা লিখবো না, তাহলে এখানে যেহেতু ডিড রয়েছে তার মানে এখানে কি রয়েছে, এখানে টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স। তো যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এটা, তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে সেটাকে আমাদের পাস্ট পার্টিসিপলে লিখতে হবে এবং তার আগে আমাদের কি লিখতে হবে, হ্যাড লিখতে হবে। কারণ পাস্ট পার্টিসিপল যখন আমরা লিখবো অবশ্যই তার আগে আমাদেরকে হ্যাড ব্যবহার করতে হবে, কারণ সেটা পারফেক্ট হয়ে যাবে তখন, পাস্ট পারফেক্ট। অর্থাৎ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে সেটাকে আমাদের পাস্ট পারফেক্ট করে লিখতে হবে, সেটাই হচ্ছে আমাদের সহজ কথায়। তাহলে আই, আর এখানে ডু ভার্ব রয়েছে, সুতরাং ডু যে মেইন ভার্বটা রয়েছে সেটা পাস্ট পার্টিসিপল আমরা লিখবো, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল কি, ডান। তো ডান লিখলে তার আগে অবশ্যই আমাদেরকে কি লিখতে হবে, হ্যাড লিখতে হবে, হ্যাড ডান। দিসটা রয়েছে কি, এটা হয়ে যাবে ড্যাট, অর্থাৎ দিসটাকে আমাদের ড্যাট লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। আরেকটা দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, আরেকটা আমরা প্র্যাকটিস করে নিচ্ছি চলো। টিচার said to me, did you complete your homework? শিক্ষক আমাকে বলল যে তুমি কি তোমার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেছিলে, তাহলে সেটার অ্যান্সার আমরা লিখব টিচার asked me। এক্ষেত্রে প্রশ্নটার উত্তরটা যখন আমরা অ্যাসার্টিভে করব এক্ষেত্রে লিঙ্কার হিসেবে আমরা ইফ ব্যবহার করব, তাহলে ইউটা কি হবে, ইউটা কিন্তু আই হবে, তোমরা বাংলাটা চিন্তা করে দেখো। আর প্রশ্ন যেহেতু ডিড দিয়ে শুরু হয়েছে ডিড আমরা বাদ দিয়ে দেব, তবে এখানে যে ভার্ব রয়েছে কমপ্লিট, সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল লিখবো, কমপ্লিটের পাস্ট পার্টিসিপল কি হবে, কমপ্লিটেড, এবং তার আগে অবশ্যই আমাদের হ্যাড ব্যবহার করতে হবে, আই হ্যাড কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ মানে আমার বাড়ির কাজ, যে শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলো আমি কি আমার বাড়ির কাজ করেছি কিনা, তাহলে ইউরটা কি হয়ে যাবে, মাই হোমওয়ার্ক করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মূল কথা হচ্ছে যেই সেন্টেন্সগুলো ডু ডাজ এবং ডিড দিয়ে শুরু হবে ওইগুলোতে আমরা ডু ডাজ ডিড কোনোটাই লিখবো না, যখন আমরা ইনডাইরেক্ট নারেশনে আমরা করে নেব।
তাহলে কি করব আমরা, ডু আর ডাজ দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে শুধুমাত্র মেইন ভার্বের পাস্ট ফর্ম আমরা লিখে নেব। আর যদি ডিড দিয়ে প্রশ্ন হয় তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব এবং তার আগে আমরা কি লিখব, হ্যাড লিখব। তো এই হচ্ছে আমাদের শর্টকাট বা সহজ নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর নেক্সট ক্লাসে আমরা করাবো কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেনগুলো থাকলে ওই কোশ্চেনগুলো কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে আমরা পরিবর্তন করব। আজকে আমরা ওই নিয়মে যাচ্ছি না, কারণ ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার নেক্সট ক্লাসে।